নমস্কার। আজকে যে সেক্টর নিয়ে আমি আলোচনা করব সেটা একদিনে হবে না, তাই এই ভিডিওটা দুটো পার্টে দেখবেন। একটা পার্টে আমি এই সেক্টর নিয়ে আলোচনা করব এবং এই সেক্টরে কোন কোন কোম্পানিগুলো আমাদেরকে ট্র্যাক করা দরকার সেটা নিয়ে একটা ছোট্ট ডিসকাশন করব। আর পরের ভিডিওতে এই সেক্টরের যে মার্কেট লিডার সেই কোম্পানির বিজনেস মডেল এবং বিজনেস পারফরমেন্স নিয়ে আমি আলোচনা করব। তো এই সেক্টর হচ্ছে প্রি ফ্যাব্রিকেটেড বিল্ডিং সেক্টর। দেখুন, এখন আমাদের যে কনস্ট্রাকশন যে বিজনেস কনস্ট্রাকশন যে মার্কেট আছে, কনস্ট্রাকশন যে বিজনেস আছে, সেই কনস্ট্রাকশন বিজনেস মেনলি সিভিল ওয়ার্কের ওপর ডিপেন্ডেন্ট এবং সেটা হচ্ছে কংক্রিট ওয়ার্ক বা আরসিসির ওপর মেনলি ডিপেন্ডেন্ট। তো আরসিসি বা কংক্রিট ওয়ার্কের একটা সমস্যা আছে। সমস্যা হচ্ছে এই কংক্রিট ওয়ার্ক টাইম কনজিউমিং এবং আমরা সবাই জানি যে কোনো স্ল্যাব ঢালাইয়ে মিনিমাম আমাদের 20-25 দিনের ওয়েট করতে হয়, কিউরিং করতে হয়। কলমের কনস্ট্রাকশন করেও সেই কলম কিউরিং করতে হয়, বিম করেও সেটা কিউরিং করতে হয় এবং এটা সময় লেগে যায়, সেটা স্ট্রেংথ গেইন করতে সময় লেগে যায়। একটা ফ্লোর কনস্ট্রাকশন হয়ে যাওয়ার পর মিনিমাম 1 মাস আমার টাইম লাগে যে পরের ফ্লোর আমার এক্সিকিউট করতে। তো এটা একটা আমাদেরকে রেস্ট্রিক্ট করে যখন কোনো কোম্পানি তার এক্সপ্যানশন করে, অর্থাৎ কোম্পানি তার ক্যাপাসিটি এক্সপ্যানশন করে। কোনো ধরুন কোম্পানি তার ম্যানুফ্যাকচারিং ক্যাপাসিটিটা এক্সপ্যান্ড করতে চাইছে পরের কোয়ার্টারে তার আরও গ্রোথ বাড়ানোর জন্য, তারও আরও সেলস গ্রোথ বা প্রফিট গ্রোথ বাড়ানোর জন্য। এবার সে যদি আরসিসি কনস্ট্রাকশনের দিকে যায় তাহলে তোর ম্যানুফ্যাকচারিং ক্যাপাসিটি বাড়াতেই তো ওর টাইম লেগে যাবে 6-7 মাস। তো সেক্ষেত্রে কোম্পানি তার যে তাড়াতাড়ি করেছে তার গ্রোথ বাড়াবে, তার সেলস গ্রোথ প্রফিট গ্রোথ বাড়াবে, সেটা তাহলে কি করে করবে? তার ম্যানুফ্যাকচারিং ক্যাপাসিটি বাড়াতেই যদি অনেক টাইম লেগে যায় তাহলে তার গ্রোথ করতেও টাইম লেগে যাবে। তো এখন হচ্ছে র্যাপিড এক্সপানশনের যুগ। এখন যদি কোম্পানি তার মার্কেট শেয়ার ক্যাপচার করতে হয়, কোনো একটা মার্কেট আছে ধরুন, সেই মার্কেটটা বেশি বেশি করে তাকে ক্যাপচার করতে গেলে পরে তার গ্রোথ বাড়াতে হবে, তার সেলস গ্রোথ বাড়াতে হবে এবং সেলস গ্রোথ বাড়াতে গেলে পরে তাকে ম্যানুফ্যাকচারিং ক্যাপাসিটি তাড়াতাড়ি করে এক্সপ্যান্ড করতে হবে। তো এই ক্ষেত্রে কোম্পানি আরসিসি কনস্ট্রাকশন বা কনভেনশনাল কনস্ট্রাকশনের দিকে না গিয়ে প্রি ফ্যাব্রিকেটেড কনস্ট্রাকশনের দিকে যায়। অর্থাৎ এক্ষেত্রে কোম্পানির একটা এই ধরনের কনস্ট্রাকশন মেনলি হয় একটা ফাউন্ডেশন তৈরি হয় এবং সেই ফাউন্ডেশনটা একটা আরসিসি হয় এবং তারপরে যা হয় সেটা হচ্ছে স্টিল স্ট্রাকচার। সেটা কোনো একটা কোম্পানিকে সে দায়িত্ব দিয়ে দেয় সেই কনস্ট্রাকশনটা করানোর জন্য, যে কোম্পানি ম্যানুফ্যাকচারিং ক্যাপাসিটি তার বাড়াবে এবং সেই কোম্পানি তার কোনো ফ্যাক্টরিতে স্টিল স্ট্রাকচারগুলো ম্যানুফ্যাকচার করে নেবে, ফ্যাক্টরিতে কনস্ট্রাকশন করবে সেই সব স্ট্রাকচারগুলো, সেই সব স্টিলের জয়েস্ট, স্টিলের শিট, এইগুলো সমস্ত কিছু সেই কোম্পানি ম্যানুফ্যাকচার করবে তার নিজস্ব ফ্যাক্টরিতে এবং আফটার এক্সিকিউশন, আফটার ম্যানুফ্যাকচারিং সেই সব যখন স্টিলের স্ট্রাকচারগুলো, স্টিল বিম, স্টিল কলম এগুলো যখন তৈরি হয়ে যাবে সেইগুলোকে একসঙ্গে নিয়ে এসে সেইগুলোকে সাইটে ট্রান্সপোর্ট করবে এবং সাইটে রেখে তাকে ইরেকশন করে দেবে খুব কম টাইমের মধ্যে। তো এই ধরনের কনস্ট্রাকশনকে বলে প্রি ফ্যাব্রিকেটেড কনস্ট্রাকশন। তো এই ধরনের যখন কনস্ট্রাকশন হয় কোম্পানির ক্যাপাসিটি এক্সপানশন অত্যন্ত দ্রুত গতিতে হয় এবং সমস্ত কোম্পানি কিন্তু তাদের ক্যাপাসিটি এক্সপানশন এইভাবেই করতে থাকছে। এটা কিন্তু নতুন টেকনিক এবং আগেও এই টেকনিক হয়েছে, কিন্তু মোর অ্যান্ড মোর অ্যাডাপ্টেবিলিটি উত্তরোত্তর বৃদ্ধি পাচ্ছে। তো এই যে ধরুন কোনো কোম্পানি যখন ক্যাপাসিটি এক্সপানশন করবে, এই যে অন্য কোম্পানিকে সে দায়িত্ব দিচ্ছে তার নতুন ম্যানুফ্যাকচারিং ক্যাপাসিটি বাড়ানোর জন্যে। তো এই যে নতুন কোম্পানি যেটা দায়িত্ব পেল, এইটা হচ্ছে প্রিফ্যাব্রিকেটেড ইঞ্জিনিয়ারিং কোম্পানি। তো এই সেক্টরে মেন 3টে কোম্পানি আছে আমাদের: ইপ্যাক প্রিফ্যাব, ইন্টারার্চ আর হচ্ছে এম অ্যান্ড বি। তো এই 3টে কোম্পানি কিন্তু হাই গ্রোথ পোটেনশিয়াল আছে এবং খুব ভালো বিজনেস করেছে গত ফিনান্সিয়াল ইয়ারে এবং ইনক্লুডিং এই ফিনান্সিয়াল ইয়ারে, এবং লাস্ট কোয়ার্টারে এই 3টে কোম্পানিরই গ্রোথ 50%-এর কাছাকাছি ছিল এবং প্রফিট গ্রোথ 50%-এর ওপর ছিল। ইপ্যাক প্রিফ্যাব তো গ্রোথ করেছিল 60-র কাছাকাছি, সেলস গ্রোথ করেছিল 50-60-র কাছাকাছি এবং প্রফিট গ্রোথ 100-এর ওপর ছিল। এম অ্যান্ড বির ক্ষেত্রে সেখানে 30% হচ্ছে সেলস গ্রোথ ছিল এবং 50-র কাছাকাছি ছিল প্রফিট গ্রোথ। ইন্টারার্চের ক্ষেত্রেও একই রকম 30% সেলস গ্রোথ, 30-র ওপর সেলস গ্রোথ এবং 50-র ওপর প্রফিট গ্রোথ ছিল। সবচাইতে বেশি গ্রোথ দেখিয়েছে ইপ্যাক প্রিফ্যাবের 50-60% সেলস গ্রোথ এবং 100-এর ওপর প্রফিট গ্রোথ দেখিয়েছিল।
তো এই সেক্টর কিন্তু একটা টেল উইন্ড আছে, অর্থাৎ এই সেক্টরই একটা গ্রোয়িং সেক্টর, এবং এই সেক্টরের মধ্যে যে কোম্পানি সবচাইতে দ্রুত তার সেলস গ্রোথ এবং প্রফিট গ্রোথ জেনারেট করবে সেই কোম্পানিতে আমাদের ইনভেস্ট করলে পরে ম্যাক্সিমাম প্রফিট আমরা পেতে পারি। তো এই গেল মোটামুটি আমার প্রিফ্যাব যে ইঞ্জিনিয়ারিং সেক্টর, প্রিফ্যাব যে আমাদের কনস্ট্রাকশন সেক্টর, সেটার মোটামুটি ডিসকাশন কি কি হতে পারে প্রিফ্যাব, যে আমাদের কনস্ট্রাকশন কোন কোন জায়গায় তারা তাদের বিজনেস পেতে পারে। এটা কিন্তু যে কোনো ধরনের কনস্ট্রাকশন বিজনেস, যে কোনো ধরনের ইঞ্জিনিয়ারিং এবং কনস্ট্রাকশন, যখন সে নতুন ফ্যাক্টরি তৈরি করছে, যখন কোনো ওয়্যার হাউস তৈরি করছে, যেমন ধরুন আমাদের ওয়্যার হাউস কিসের জন্য দরকার, অ্যামাজন, যে কোনো ই কমার্স যে কোম্পানিগুলো আছে, অ্যামাজন, তারপরে ব্লিঙ্কিট এখন তাদের ডার্ক স্টোর তৈরি করছে, ওয়্যার হাউস তৈরি করছে, এবং সেখানে তাদের মেটেরিয়ালগুলো ম্যানুফ্যাকচারার থেকে এনে সেই সব প্রোডাক্টগুলো স্টোর করে রাখছে এবং সেখান থেকে কাস্টমারদেরকে সাপ্লাই করছে। তো ই কমার্স সেক্টরের জন্য ওয়্যার হাউস একটা খুব এসেন্সিয়াল, এবং ওয়্যার হাউস তৈরি হয় মেনলি এই প্রিফ্যাব্রিকেটেড ইঞ্জিনিয়ারিং বিল্ডিং এর সাহায্যে। অর্থাৎ ফাউন্ডেশনটা তৈরি হয় আরসিসির, এবং তার উপর তৈরি হয় স্টিল স্ট্রাকচার, স্টিল কলম এবং স্টিল শিট, স্টিল বিম, স্টিল জয়েস্ট, এগুলো দিয়ে, এবং এগুলো তৈরি হয় প্রিফ্যাব্রিকেটেড ইঞ্জিনিয়ারিং কোম্পানির ফ্যাক্টরিতে, এবং ফ্যাক্টরিতে তৈরি করে তারা এক্সিকিউশন করে ফিল্ডে। তো আর ই কমার্স সেক্টর হলো রিনিউয়েবল সেক্টরের ক্ষেত্রে এটা কিন্তু হিউজ স্কোপ আছে। রিনিউয়েবল সেক্টর, ইভি অ্যান্ড ব্যাটারিজ, এগুলোর ক্ষেত্রেও কিন্তু প্রিফ্যাব্রিকেটেড ইঞ্জিনিয়ারিং বিল্ডিং এর হাই ডিমান্ড আছে। এবং অটোমোবাইল যে কোম্পানির ফ্যাক্টরি যে তৈরি হয়, সেটাও কিন্তু প্রিফ্যাব্রিকেটেড ইঞ্জিনিয়ারিং বিল্ডিং এর হাই ডিমান্ড আছে। তো এইগুলো হচ্ছে মেন এদের বিজনেস, রিনিউয়েবল, ইভি, অটোমোবাইল, কনস্ট্রাকশন, ফুড, ডেটা সেন্টার এখন একটা হিউজ বিজনেস। ডেটা সেন্টারে অনেক কোম্পানি হাই গ্রোথ করছে। আমাদের যে এত ডেটা এবং এআই এর জন্য এত ডেটা দরকার, সেই ডেটা সেন্টার তৈরি করার জন্যও কিন্তু এটা প্রিফ্যাব্রিকেটেড ইঞ্জিনিয়ারিং বিল্ডিং এর দরকার হচ্ছে। ডেটা সেন্টার কেন আরসিসি লোকে তৈরি করবে? প্রিফ্যাব্রিকেটেড ইঞ্জিনিয়ারিং বিল্ডিং এর সাহায্যে খুব সহজেই 6-7 মাসের জায়গায় আমি 1-1.5 মাসে আমি কনস্ট্রাকশন করে ফেলছি। তো সুতরাং সবাই প্রিফ্যাব্রিকেটেড ইঞ্জিনিয়ারিং বিল্ডিং এর দিকেই যাচ্ছে। এবং এটার আরেকটা সুবিধা আছে, দেখবেন কনস্ট্রাকশন বিজনেসে অনেক কিছু আমাদের প্রতিকূলতার সম্মুখীন হতে হয়। ওয়েদার আছে, অন্যান্য সোশ্যাল প্রেশার থাকতে পারে, পলিটিক্যাল প্রেশার থাকতে পারে, এবং যত কম আমার এক্সিকিউশন টাইম হবে, সাইট এক্সিকিউশন টাইম যত তাড়াতাড়ি করতে পারবো, আমার তত তাড়াতাড়ি কিন্তু প্রজেক্ট কমপ্লিশনের দিকে যাবে। এবং এই যে সাইট এক্সিকিউশনটা যত তাড়াতাড়ি আমি কম সময়ের মধ্যে আনতে পারবো, আমার তত বেনিফিট, এবং সেই কারণে কোম্পানি আরো বেশি পরিমাণে তাদের এক্সপ্যানশনের ক্ষেত্রে প্রিফ্যাব্রিকেটেড ইঞ্জিনিয়ারিং বিল্ডিং এর দিকে যাচ্ছে। দেখুন, গ্লোবালি এখনো কিন্তু এই যে প্রিফ্যাব্রিকেটেড ইঞ্জিনিয়ারিং বিল্ডিং, এটা কিন্তু খুব আন্ডার পেনিট্রেটেড। এখনো টোটাল কনস্ট্রাকশন যে বিজনেস, তার 6-8% কেবল প্রিফ্যাব্রিকেটেড ইঞ্জিনিয়ারিং। এবং এটা সবাই এক্সপার্টরা বলছে এটা কিন্তু 20-22%, 20-25% অফ টোটাল কনস্ট্রাকশন বিজনেস এই প্রিফ্যাব্রিকেটেড ইঞ্জিনিয়ারিং বিল্ডিং হতে চলেছে। কারণ যেটা ডেভেলপ কান্ট্রি ট্রেন্ডও তাই। জার্মানি, জাপান, এই সমস্ত জায়গায়, বা স্ক্যান্ডিনেভিয়ান কান্ট্রি যেমন হচ্ছে ডেনমার্ক, সুইডেন, নরওয়ে, এই সমস্ত জায়গায় কিন্তু দেখা যাচ্ছে টোটাল যে কনস্ট্রাকশন বিজনেস, তার কিন্তু 20-25% হচ্ছে আমাদের প্রিফ্যাব্রিকেটেড ইঞ্জিনিয়ারিং বিল্ডিং এবং প্রিফ্যাব্রিকেটেড ইঞ্জিনিয়ারিং কনস্ট্রাকশন। সুতরাং ইন্ডিয়ার ক্ষেত্রেও কিন্তু সেটার আমাদের টার্গেট আছে। ইন্ডিয়ার ক্ষেত্রে অত্যন্ত কম প্রিফ্যাব্রিকেটেড ইঞ্জিনিয়ারিং বিল্ডিং এর পেনিট্রেশন, অত্যন্ত কম। ইন্ডিয়ার যে টোটাল কনস্ট্রাকশন বিজনেস, তার 1-2% হচ্ছে ইন্ডিয়ার প্রিফ্যাব্রিকেটেড ইঞ্জিনিয়ারিং বিল্ডিং। সুতরাং মানে গ্লোবাল এখন যেটা আছে, গ্লোবাল অ্যাভারেজ হচ্ছে 6-8%, তার থেকে ইন্ডিয়া 6 টাইমস নিচে আছে। এবং যদি ডেভেলপ কান্ট্রির কথা ধরা হয়, তাহলে 20-25% তাদের প্রিফ্যাব্রিকেটেড ইঞ্জিনিয়ারিং বিল্ডিং এর প্রপোর্শন অফ টোটাল কনস্ট্রাকশন বিজনেস। তো সেই হিসেবে ধরতে গেলে যদি ইন্ডিয়া কোনোদিন ডেভেলপ কান্ট্রি হয়, তাহলে ইন্ডিয়া এখনো 20 গুণ তাদের প্রিফ্যাব্রিকেটেড ইঞ্জিনিয়ারিং সেক্টরকে এক্সপান্ড করতে পারবে। এবং এই সেক্টর যেহেতু নিজেই এক্সপান্ডিং, এই সেক্টরের মধ্যে সবচাইতে এক্সপান্ডিং কোম্পানিকে আমাদেরকে টার্গেট রাখতে হবে। এবং এই 3টে কোম্পানি আমি যেহেতু বললাম যে 3টে কোম্পানি আছে, ইপ্যাক প্রিফ্যাব ইঞ্জিনিয়ারিং, ইন্টারার্চ এবং
M&B, এই তিনটে কোম্পানির মধ্যে আমার সবচাইতে গ্রোথ পোটেনশিয়াল লাগে ইপ্যাক প্রিফ্যাবকে। এবং ইপ্যাক প্রিফ্যাব কিন্তু গত কোয়ার্টারে Q3 FY26-এ এই বাকি দুটো কোম্পানির থেকে অনেক বেশি পরিমাণে গ্রোথ করেছিল, এবং তাদের বিজনেস যে গাইডলাইন ছিল সেটাও কিন্তু খুব হাই গাইডলাইন ছিল। এবং তাদের যে সবচাইতে ভালো যেটা ইপ্যাকের ভালো দিকটা ছিল তাদের পেন্ডিং অর্ডার বুক, অর্থাৎ এটা তো B2B কোম্পানি, বিজনেস টু বিজনেস কোম্পানি, তো সুতরাং এটার অর্ডার বুকই আমাদেরকে বলে দেবে যে কত পরিমাণে গ্রো করবে এবং তার একটা আর্নিংস প্রেডিক্টেবিলিটি তৈরি হবে। তো অর্ডার বুক কিন্তু বাকি দুটো কোম্পানির থেকে ইপ্যাকের সবচাইতে স্ট্রং ছিল। তো এই ক্ষেত্রে মানে ইপ্যাক প্রিফ্যাব আমার সবচাইতে ভালো মানে মনে হয়েছিল এই তিনটে কোম্পানির মধ্যে। যদিও এই কোয়ার্টারে অর্থাৎ Q3 FY26-এ যে লেটেস্ট রেজাল্ট পোস্ট করেছে এই প্যাক প্রিফ্যাব, সেই হিসাবে আমাদের শেয়ার হোল্ডাররা একটু ডিসঅ্যাপয়েন্টেড, কারণ হচ্ছে Q3-তে তাদের গ্রোথ কোয়ার্টার অন কোয়ার্টার কমে গেছে, যদিও ইয়ার অন ইয়ার কিন্তু বৃদ্ধি পেয়েছে। তো কোয়ার্টার অন কোয়ার্টার কমে যাওয়ার জন্য এবং অন্যান্য কিছু ফ্যাক্টর কাজ করার জন্যে কিন্তু শেয়ার প্রাইস অত্যন্ত কমে গেছে। এখন 20 থেকে 25% শেয়ার প্রাইস ফল দেখা দিয়েছে এবং কন্টিনিউয়াস এটা কিন্তু পড়েই যাচ্ছে, আজও 10% ফল করেছে। তো এটা কেন হচ্ছে বা আমাদের কি অপরচুনিটি চলে গেল ইপ্যাক প্রিফ্যাব, এগুলো সবই আমি ডিসকাস করব নেক্সট ভিডিওতে। তো নেক্সট ভিডিওটা অবশ্যই দেখবেন, এবং ইপ্যাক প্রিফ্যাব এবং প্রিফ্যাব্রিকেটেড ইঞ্জিনিয়ারিং যে সেক্টর, সেটা কিন্তু আমাদের লক্ষ্য রাখতে হবে এবং স্টাডি করতে হবে। এটা কোনো স্টক রেকমেন্ডেশন ভিডিও নয়, আমার ভিডিওগুলো দেখে আপনারা নিজেরাও স্টাডি করবেন, এবং এইটা আমাদের নেক্সট টার্গেট হবে এই সেক্টরকে অ্যানালিসিস করা এবং এই কোম্পানির বিজনেস মডেল এবং এই কোম্পানির বিজনেস গ্রোথকে আরো বেশি করে ভালো করে স্টাডি করে অ্যানালাইসিস করা। তো আজকের মতন এই ভিডিওটাই এখানেই শেষ করছি। পরের ভিডিও অবশ্যই দেখবেন, যেখানে আমি ইপ্যাক প্রিফ্যাবের বিজনেস মডেল এবং বিজনেস গ্রোথ নিয়ে আলোচনা করব। থ্যাংক ইউ।